একমাত্র প্রজননের সময় ছাড়া একসাথে হয়। আচ্ছা, যখন প্রজননের সময় আসে তখন ওরা ডাকে, পুরুষ বাঘটাও ডাকে, মেয়ে বাঘটাও ডাকে। ডাকলে ওই ডাক শুনে ওরা কাছাকাছি, হ্যাঁ, পুরুষ বাঘগুলো ওই সময় মেয়ে বাঘদের তাড়িয়ে বেড়ায়। কারণ ওরা বাচ্চা দিলে ওই যে বাচ্চাটা খাবে। মা বাঘটা বাচ্চাগুলো হেতাল বাগানের ভিতরে সেরে রাখে, রেখেও চলে যায় শিকার ধরতে। বাঘ কিন্তু তখন শব্দ করে না, ওর মা আসে এসে একটু শব্দ দেয়, শব্দ বুঝতে আর মা এসে তখন ওরা এই বিড়ালের মতো মেয়া মেয়া করে ডাকতে আরম্ভ করে। দুধ খাবে তো ওরা দুধ খায়, তখন দুধ খায়। 1 বছরের মধ্যে শিকার হয়ে যায়। বাঘ কিন্তু চোরা শিকার। বাঘটাকে আমরা যতটা হিংস্র মনে করি, বাঘটা কিন্তু অতটা হিংস্র নয়। আচ্ছা, ও খাওয়ার তাগিদে হিংস্র হয়, বাঘে বাঘ খায়। কি কোনো চোরা শিকারে একটা বাঘ মেরে বনে রেখে এসো, আচ্ছা, তখন কি অন্যান্য বাঘেরা অত যদি দেখতে পায় ওরা কিন্তু ওটাকে খেয়ে। নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ, বঙ্গবিশ্ব ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, সুন্দরবনে যে জেলেরা রয়েছে, সুন্দরবনে যাওয়ার পরে বাঘের যে আক্রমণগুলো হয়, বেসিক্যালি এই ধরনের ভিডিওই আপনারা সচরাচর দেখেন। কিন্তু এখন আমার বিষয়টা হচ্ছে একটু অন্য রকমের। সুন্দরবন জঙ্গলে যে বাঘগুলো রয়েছে তাদের ব্যবহার কিরকম, তাদের আচরণ কিরকম, তারা কিভাবে শিকারগুলো করে, কেন তারা শিকার করে, এই যে ছোটখাটো যে বিষয়গুলো, এইগুলোই আমরা ওনার কাছ থেকে তুলে ধরবো। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে সবার আগে ওনার সঙ্গে একটু পরিচয় করে নিই। আচ্ছা কাকু, আপনার নাম কি? আমার নাম বিশ্বরূপ মন্ডল। আচ্ছা, শমশেরনগর 0 পয়েন্টে বাড়ি, কাছাকাছি কালিন্দী ফরেস্ট অফিস। আচ্ছা, হ্যাঁ, আমাদের যেহেতু সুন্দরবনের লাগোয়া আমাদের বাড়ি, মানে বাঘ সঙ্গে দেখা করার জন্য বা বাঘ নিয়ে রিসার্চ করার জন্য অনেক সময় বনেও না যেতে হয়। বাঘ সরাসরি লোকালয়ে আমাদের এখানে চলে আসে, যার ফলে আমাদের বাঘ সম্পর্কে অভিজ্ঞতা প্রায় লোকেরই আছে, তবে কারো একটু বেশি, কারো একটু কম। হ্যাঁ। আচ্ছা, আমি এটাও শুনেছি এই যে গ্রামে যে বাঘগুলো চলে আসতো, ফরেস্টারদের সঙ্গে আপনি তাদের সঙ্গে থেকে মানে বাঘ তাড়ানোর ব্যাপারেও বেশ কিছু আপনি কাজ করেছেন, যার থেকেই আপনার মানে এই অভিজ্ঞতাটা কিছুটা এসেছে। তো আমি সেই সম্বন্ধেই আপনার কাছে জানতে চাচ্ছি, যেহেতু আপনি বাঘ নিয়ে অনেকটাই রিসার্চ করেছেন, তো আপনার কাছেই আমি এইটা জানতে পারবো যে অ্যাকচুয়ালি সুন্দরবনের বাঘটা কিরকম, মানে বাঘের যে স্বভাবটা, সেই স্বভাবটাই বা কিরকম, তাদের আচরণ কি, এই সমস্তগুলো। আমি দীর্ঘদিন বলতে পারি 10 বছর সুন্দরবন ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে যেখানকার যে এফপিসি কমিটি আছে সেই কমিটির কনভেনার ছিল। আচ্ছা, এই সুবাদে মানে সেই সময় সুন্দরবন থেকে বাঘ আমাদের এই লোকালয়ে পাড়িয়ে আসতো এবং আমরা বাঘ তাড়িয়ে আবার সুন্দরবনে পাঠিয়ে দিতাম। আচ্ছা, কিভাবে পাঠাতাম তা নিয়ে মোটামুটি একটা অভিজ্ঞতার কথা আপনাদেরকে জানাচ্ছি। 88 ঘূর্ণিঝড়ের পরে হ্যারিকেন ঘূর্ণিঝড় হলো। এই ঘূর্ণিঝড়ের পরে সাগর এলাকার থেকে বাঘগুলো ভেসে ভেসে আমাদের লোকালয়ে সুন্দরবনে এসে অবস্থান করে। এবং অনেকগুলো বাঘ এক জায়গায় এসে যাওয়ার পরে তাদের খাদ্য ঘাটতি, এই খাদ্য ঘাটতির জন্য ওরা সরাসরি লোকালয়ে পাড়িয়ে আসে এবং ওরা দেখে, ওভার থেকে ওরা লক্ষ্য করে, উপলব্ধি করে যে শিকার তো আমাকে খুব কষ্ট করে ধরতে হবে না, আমরা তো শিকার দেখতে পাচ্ছি, রাস্তা দিয়ে হাঁটছে, ঘুরে বেড়াচ্ছে, তা আমি যদি যাই তাহলে খুব সহজেই শিকার ধরতে পারবো। এই উপলব্ধিতে ওরা আমাদের লোকালয়ে পাড়িয়ে চলে আসে খাদ্য ঘাটতির কারণে। আর একটা কারণে বাঘ পাড়িয়ে আসে, যখন বাঘ বয়স্ক হয়ে যায়, ম্যানিটার হয়, তখন ওদের মানে সহজে ওরা শিকার করতে পারে না বলে এর জন্য সহজলভ্য শিকারের জন্য ওরা লোকালয়ে আসে সহজে শিকার ধরার জন্য। তা সেই সময় বাঘগুলো আমাদের এলাকায় পাড়িয়ে আসতো, এসে সন্ধ্যা পড়তে দিত না, তার আগে চলে এসে কারো শুকর, কারো ছাগল, কারো গরু, এমনকি মানুষও ধরেছে। যখন বাঘ পাড়িয়ে আসতো সেই সময় আমরা করতাম কি, সুন্দরবন ফরেস্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে বাঘ তাড়ানোর জন্য টিম তৈরি করে, মানে 5 জন 6 জন করে 4টে-5টা টিম তৈরি করে। এমনি তো আপনি ফরেস্ট ডিপার্টমেন্টের সঙ্গে কাজ করতেন? হ্যাঁ হ্যাঁ, না মানে না, ফরেস্ট ডিপার্টমেন্টের সঙ্গেই কাজ করতাম, যৌথ কমিটি আমাদের।
আচ্ছা, যৌথ কমিটি আপনাদের। যেহেতু ফরেস্ট এবং এপিসি কমিটির যৌথ কমিটি, যৌথ বন রক্ষা কমিটি, আচ্ছা আচ্ছা উভয়ই মিলিয়ে রাখছে সুন্দরবনটাকে রক্ষা করা যায়, সুন্দরবনের জীবজন্তুকে বাঁচানো যায়, তার জন্য। আচ্ছা। এইবারে দেখা যাচ্ছে বাঘ এসে খুব অত্যাচার করছে, অত্যাচারের সীমা এমন পর্যায়ে পৌঁছে যাচ্ছে যে আর সাধারণ মানুষকে ঠেকানো যাচ্ছে না। তখন সরকার ঘোষণা করে ম্যানিটস যে এই বাঘটাকে মারা হোক, এ বাঘটাকে আর বাঁচিয়ে রাখা যাবে না, মানে এ যেভাবে অত্যাচার করছে এটা মেরে দেওয়া। আচ্ছা। কারণ ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে সরকারিভাবে শিকারি পাঠিয়ে দেয়, এলাকায় যেসব পাশি বন্দুক আছে তাদেরকে নেওয়া হয়। এইভাবে বাঘ মারার জন্য সবাই তোড়জোড় শুরু করে। আচ্ছা। এবারে দেখা যাচ্ছে যেখানে যেসব পয়েন্ট দিয়ে বাঘ আসে সেই সব পয়েন্টে যদি গাছ থাকে সেই সব গাছে পাড়াং করে, পাড়াং বলতে? পাড়াং বলতে মানে পার্টনার্স করে আচ্ছা, টং বানিয়ে। হ্যাঁ, টং বানিয়ে সেখানে রাত্রে বন্দুক নিয়ে 5-6 জন করে বসে থাকে। আচ্ছা। এইভাবে 15-20 জায়গায়, এখানে একেবারে ঝিঙেকালী ফরেস্ট থেকে কালিন্দী ফরেস্ট পর্যন্ত সব জায়গায় লোক বসিয়ে দেওয়া হলো। সরকারি পাশি বন্দুক থাকলো, এলাকার পাশি বন্দুকও থাকলো, আচ্ছা। সবাই থাকলো, যে বাঘটা যার গাছ চালাতে যাবে সে মার। কিন্তু দেখা যাচ্ছে বাঘও খুব বুদ্ধিমান, ও বুঝে নেয় যে আমি তো শিকার করতে যাচ্ছি, তা লোক নিচে আমার পিছনে, আমি এত ক্ষয়ক্ষতি করছি, তা তারা নিচে আমার মারার জন্য চেষ্টা করছে, এবং ওরা সারা শব্দ বুঝতে পারে। আচ্ছা। বুঝতে পেরিয়ে ও সেখান থেকে হয়তো যায় না, অন্য জায়গাতে পারে। এইভাবে 1 মাস 1.5 মাস চলে যাচ্ছে, মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে, শিকারীরা বাঘ আর মারা যাচ্ছে না। এইবারে আমরা কিছুটা যুক্তি করি, অন্যরা মানে মানে বেআইনি যুক্তি করে যে বাঘটাকে মারতে পারে, এ তো এইভাবে তো আর ধৈর্য ধরা যাচ্ছে না। করে আমরা কি করি, ওই যে শিকারিগুলো আসে তাদেরকে নিয়ে আমরা সুন্দরবন ঢুকে পড়ি। ওরা তো জঙ্গলের ভিতরে ঢুকে না, ওরা তো সব ঢুকতে চায় না, বনের ভিতরে ঢুকবে কেন? তাদের কোনো চিন্তা নেই, আমরাও তো আছি, আমরা সামনে থাকবো, তোমরা পেছনে। এই বাঘ তাড়াতে, এ বাঘ তো কাছাকাছি ঘুরছে, তো দূরে যাচ্ছে না। এর যে রাস্তা দিয়ে বাঘটা বনে ঢুকেছে সেই রাস্তা দিয়ে আমরা ঢুকবো, ঢুকে ওর গতিবিধির উপর লক্ষ্য রেখে তাড়ি মারবো। এছাড়া এভাবে আর মারবো, অথবা বিষ প্রয়োগ করে মারতে হবে, কিন্তু সেটা তো সরকারি নিয়মে বাধা, যে বিষ প্রয়োগ করে মারা যাবে না, তাহলে আরো অন্য বাঘ তো মারা যেতে পারে। এই জন্য আমরা ওই বন্দুক নিয়ে, সরকারি লোকজন নিয়ে আমরা বনের ভিতরে ঢুকে দিয়ে কট তাড়িয়ে, মানে ওর খোঁজ তাড়িয়ে, পায়ের ছাপ দেখে দেখে আজকের সাপটা কি কালকের সাপটা দেখলি বল, এইভাবে ওর গতিবিধি লক্ষ্য রেখে ওকে তাড়িয়ে সরাসরি সামনাসামনি গুলি করে। আচ্ছা। এইভাবে কটা বাঘ মারা হয়েছে? এইভাবে আপাতত এখানে 3-4 বার মানিটা ঘোষণা করে সরকার। আচ্ছা, 3-4 বারই সেই বাঘ 3-4 বারই মারা হয়েছে। আমরা যে মেরেছি এটা তো বলা যাবে না, এটা বলা যায় সরকারি হিসাবে এগুলোকে মারা হয়েছে। ওদের দায়, ওদের একটু প্রশংসা করতে হবে, ওরা ওরা এত কষ্ট করে যায় 1 মাস, সেইভাবে বাঘগুলোকে মারা হয় ম্যানিটার হিসেবে বলা যায়, এমনি অন্য কোনো বাঘ মারা হয়নি। তো বাঘ মারতে গিয়ে মারার ক্ষেত্রে কিছু অভিজ্ঞতা তো হয়। অবশ্যই। বাঘের চরিত্র সম্পর্কে বাঘ না জানলে তো বাঘ মারা যাবে না। তা আমার এই বাঘের সাথে ঘুরে, আর এমনি আমি বন জঙ্গলে অনেকেই বার গিয়েছি, তারা মধু কাটতে যায়, মাছ ধরতে যায়, তাদের সাথে শখ করে গিয়েছি, আমার তো সব পেশা নয়, শখ করে গিয়েছি। তার ক্ষেত্রে বনে গিয়ে বাঘের সাথে দেখা হয়েছে, সেক্ষেত্রেও অনেকটা অভিজ্ঞতা হয়েছে, সেই সব অভিজ্ঞতার কথা কিছু আমি বলছি। আমরা সবাই জানি বাঘ কিন্তু চোরা শিকারী, বাঘ চোরা শিকারী, ওরা সামনাসামনি কিন্তু ধরে। আচ্ছা। চুরি করেই ধরে, সামনাসামনি খুব কমই ধরে। কখন ধরে? যখন বাঘ ম্যানিকার হয়ে যায় যে বাঘগুলো, সে বাঘগুলো সামনাসামনি ছুটে এসে ধরতে পারে, ধরে অনেক সময়। কিন্তু সাধারণ বাঘ তারা কিন্তু সামনাসামনি কোনোদিন কোনো জীবজন্তুর উপরে আঘাত করে না, ওরা পিছন থেকেই আঘাতটা করে লুকিয়ে। সেদিনকে বাঘকে চোরা শিকারী বলি, চোরা শিকারী। ওর গায়ে যতই ক্ষমতা থাক, সামনাসামনি এসে অতটা ধরার সাহস পাকেন না। বাঘটাকে আমরা যতটা হিংস্র মনে করি, বাঘটা কিন্তু অতটা হিংস্র নয়, ও খাওয়ার তাগিদে হিংস্র হয়।
যেহেতু ওরা অনুকূল পরিবেশে বাস করে না, প্রতিকূল পরিবেশে ওরা বাস করে, তার জন্য খাওয়ার তাগিদে ওরা হিংস্র। এই মিনিটের বাঘগুলো মারার পরে বাঘ তো আর এখন আর আসছে, তাহলে বাঘ যে আমাদের এবারে সবসময় আসবে এমন ধরনের কথা নয়, ওরা ওদের বাসস্থানে থাকবে। আর একটা কারণ হচ্ছে আগের তুলনায় এখন লোকালয়ে এই সুন্দরবনের ভিতরে বেশি পরিমাণে মানুষ ঢুকে যাচ্ছে, তার ফলে ওদের বিচরণ ক্ষেত্রে অসুবিধা হচ্ছে, বাধা পড়ছে। ওরাও তো বাঁচতে চায়, ওরা বুঝতে পারছে না এরা মানে উৎসব জন্য আসছে কি আমাকে মারার জন্য আসছে। ও কিন্তু ভয় পাচ্ছে, ও বাঘও কিন্তু মানুষের ভয় করে। আচ্ছা, এবার ওরা বাঘেরা সবসময় যে মানুষ খাবে তেমন তো কোনো কথা নাই, এবং এমনি সাধারণ বাঘ কিন্তু মানুষ ধরেছে এমন কোনো ঘটনা আমার জানা নেই। মানে সাধারণ বাঘে মানুষ খুব একটা ধরে না, যে অল্প বয়সী বাঘ। আপনি সাধারণ এবং অসাধারণ যে বাঘের ডিফারেন্সটা দিচ্ছেন, এটা আপনি কিরকম? সাধারণ বলতে যেগুলো স্বাভাবিক বাঘ, মানে অল্প বয়স, যুবক যুবতী, এরা অতি সহজে মানুষের উপর আক্রমণ করে। আচ্ছা, কখন আক্রমণ করে? যখন বাঘ বয়স হয়ে, আচ্ছা, তার শিকার ধরার খাতা কমে যায়, গালে দাঁত পড়ে যায়, আচ্ছা, তখন ওরা অস্বাভাবিক হয়ে যায়। এই অসাধারণ আমি বলছি, এই অসাধারণ বাঘগুলো মানুষের উপরে তখন বনে গেলে ওরা মানুষ ডেইলি ছুটে আসে, কারণ মানুষটা হচ্ছে সহজলভ্য শিকার। মানে ওদের স্বাভাবিকভাবে একটু গায়ে দাগ হলি কাতরে, যার জন্যই এই বাঘগুলো মানে হিংস্র হয়ে উঠছে। মানে ওরাও তাহলে মূলত হিংস্র যে হচ্ছে, ওরাও বাধ্য হয়ে হচ্ছে। এবারে বাঘ একটু আরামপ্রিয় জীব, ওরা বনে স্বাভাবিকভাবে যেভাবে চলাচল করে খুব শান্তশিষ্টভাবে চলাচল করে। আমরা মানে যেরকম আমরা হিংস্র মনে করি অত হিংস্র বাঘকে আমরা বানাচ্ছি, বাঘকে হিংস্র আমরা বানাচ্ছি। এলাকার মানুষ জঙ্গলে দিয়ে বাঘের উপর হচ্ছে, তার জন্য বাঘ হিংস্র। তার প্রত্যেকদিন যদি সে মানুষ দেখে, সহসাই মানুষ, তার খাওয়ার ইচ্ছা তো হবে অবশ্যই, ভয়ও কমে যায়। ভয় মানুষের একটা ভয় তার থাকে না, তারপরে সে মানুষ খাওয়ার জন্য চেষ্টা করবে। তো বনে আমার সামনে অনেকবার বাঘ পড়েছে, আচ্ছা, কিন্তু বাঘ তো আমাকে নিয়ে যেতে পারে। আমরা বাঘকে পাল্টা তাড়িয়ে দিয়েছি। তাহলে বাঘ যেহেতু চোরা শিকারী এবং সে মাংসাশী প্রাণী, মাংস খাওয়ার জন্য তার একটা লোভ স্বাভাবিকভাবে থাকে। কিন্তু যদি আমরা সাবধানে চলি, সাবধান বনে যেয়ে যদি আমি বাঘ নেই এ কথা চিন্তা করে কাজ করি, তাহলে আমার আক্রমণ হবে। যতগুলো আক্রমণ সুন্দরবনে হয়েছে অসাবধান, অসাবধান। সাবধানে কিন্তু থাকে, তাদের উপর বাঘে আক্রমণ খুব একটা। আমি নৌকো দিয়ে ঘুম পড়ি, একটা ফাড়ি, ছোট ফাড়ির মধ্যে দুই দিকে জঙ্গল, মাঝখানে খালটা, সুন্দরবনের ভাষায় ফাড়ি বলে। তাহলে আমি ফাড়ির ভিতরে যদি রেখে যদি ঘুমো, বাঘ উপরে আসে, তা বাঘ কি করবে? বাঘ তো আসবেই, নৌকা এসে লোকটা তুলে নিয়ে যান। কেউ সবাই ঘুমিয়ে আছে, কেউ তো বলতে পারবে না বাঘে নিয়ে যাচ্ছে। নিয়ে যাওয়ার পরে বাঘ ধরার সময় একটা শব্দ করে, সেই সময় বুঝতে পারবে যে আমার নৌকাতে লোক নেই, তার কথাটা বুঝতে পারবে না। তাহলে আমরা তাকে মানুষ ধরার সহজ মানে সহজ উপায়টা বের করে দিচ্ছি, বাঘ তুমি আমাকে ধর। আচ্ছা, মূলত মানে আপনার কথা মতন এই সুন্দরবন জঙ্গলে যে ম্যাক্সিমাম যে ঘটনাগুলো ঘটে, ম্যাক্সিমামটাই অসাবধানতার জন্য। আমি মধু কাটতে গেছি, ধরুন একটা উদাহরণ, মধু কাটতে গেছি, তাহলে মধু কাটতে গেলে 6 জন লোক লাগে, আর একটা ডাকিতে 3 জন, তাহলে 3 জন লোক এক একটা ডাকিতে 2 জায়গা দিয়ে দেন, আমি ছাটা দিয়ে যাচ্ছি। ছাটা বল বনে মধু কাটা ছাটা বলে, আমরা ছাটা দিয়ে যাচ্ছি, মধু খুঁজতে খুঁজতে যাচ্ছি। এবার দেখা গেল একটা শাক পাওয়া গেছে, তাহলে বুলেন ভাঙতে হবে, বুলেন ধরে ধোঁয়া দেওয়ার জন্য তার জিনিসপত্র তৈরি করতে হবে। তা আমি একা অনেকটা দূর যাই। আচ্ছা, তাই সেখানে যদি বাঘ থাকে তাহলে তারা তো ধরে নেবে। অবশ্যই। এইবারে দেখা যাচ্ছে সকালবেলা আমি বনে উঠেছি, আমার একজনের বাথরুম লেগে গেল। সে তোরা একটু বুলেনটা ভাঙতে লাগ, আমি একটু বাথরুম করে নিই বলি, একা বনে খালের ভিতরে সে বাথরুম করছে। বাঘটা ওই সুযোগই তারে, ওই যে যেহেতু খালের ভিতরে আর ও একা লাভে, এই ধরনের যতগুলো ঘটনা ঘটে সবাই এই ধরে নিয়ে গেল। আচ্ছা, বনে তাড়িয়ে মানুষ ধরেছে এমন ধরনের ঘটনা আমার জানা।
আচ্ছা, আপনাকে আর একটা কথা আমি জিজ্ঞাসা করি, এই যে আমরা যে শুনতে পাই মাঝে মাঝেই শীতকালেই যে সুন্দরবনের যে বাঘগুলো ম্যাক্সিমাম বাঘই লোকালয়ের দিকে চলে আসে, এগুলো তারা কেন আসে? বাঘ শীতকালে যে চলে আসবে এমন কোনো কথা না। শীতের সময় বাঘটা কেন আসে, ওই শীতের সময় বিশেষ করে মেয়ে বাঘগুলো ওদের বাচ্চা দেওয়ার সময় হয়। আচ্ছা, তাহলে বাচ্চা দেওয়ার সময় ওদের একটা আলাদা থাকা প্রয়োজন। কেন আলাদা থাকা প্রয়োজন কেন? এই যে পুরুষ বাঘ আছে না, হ্যাঁ, পুরুষ বাঘগুলো ওই সময় মেয়ে বাঘদের তাড়িয়ে দেয়। কারণ ওরা বাচ্চা দিলে ওই যে বাচ্চাটা খাবে। আচ্ছা, একটা বাঘের যে 4টে বাচ্চা হয়, তা হয়তো একটাও খাবে। আচ্ছা, মানে এই খাওয়া জন্য বই ভয়তে ওরা বাঘের বাচ্চা হওয়ার পরে ওরা কিন্তু লুকিয়ে দেয়। আচ্ছা, ওরা কোনো সারাহত করে না। ও, যতদিন বাচ্চা সাবালক না হয় ততদিন বাঘ মেয়ে বাঘটা একা একা থাকে এবং বাচ্চাগুলো লুকিয়ে রাখে যাতে পুরুষ বাঘের সঙ্গে সাক্ষাৎ না। আচ্ছা, পুরুষ বাঘের মানে মূলত গ্রামের দিকে যে শীতকালে আমরা শুনি যে গ্রামের দিকে আসে, যে গ্রামের কাছাকাছি যে ম্যানগ্রোভ জঙ্গলগুলো হয়েছে ওরা দেখে মনে করে ওটা একটা জঙ্গল। তো অত সহজে বুঝতে পারে ওর ভিতরে লোকালয় আছে কিনা, জঙ্গলই তো মনে হয়। তারপরে সাধারণত ওই জঙ্গলে এসে আশ্রয় করার চেষ্টা করে যখন আমি বাচ্চাটা প্রসব করি এবং নিরাপদে থাকতে পারি। তো মূলত মোটামুটি এটাই দেখা যাচ্ছে যে শীতকালে যে আমরা যে শুনি মানে গ্রামের দিকে বাঘগুলো চলে আসে, তো সেগুলো আসার কারণ হচ্ছে বাঘের বাচ্চাগুলোকে পুরুষ বাঘের হাত থেকে বাঁচানোর জন্য। আচ্ছা, এটাই মেন প্রথম মানে 1 নম্বরই পয়েন্ট। আচ্ছা, এছাড়া আরো বিভিন্ন এই বাঘগুলো সুস্থ বাঘ, এটা মেনিটার নয়, এরা বাচ্চাগুলো বাঁচাতে। আচ্ছা, আর একটা বাঘ মানে স্বাবলম্বী মানে সে শিকারী হয় কোন বয়স থেকে? 1 বছরের মধ্যে শিকারী। 1 বছরের মধ্যে? বাঘ বাচ্চা খুব দ্রুত বাড়ে। আচ্ছা, 6 মাসের মধ্যে সে শিকার ধরতে শেখে। এবার 1 বছরের তো পূর্ণ স্বাবলম্বী হয়ে যায়, মানে পূর্ণ শিকারী হয়ে ওঠে 1 বছরের মধ্যে। মা বাঘ কি করে, মা বাঘটা বাচ্চাগুলো বাগানের ভিতরে সেরে রাখে, রেখেও চলে যায় শিকার ধরতে। বাঘ কিন্তু তখন শব্দ করে, ওই যে বাচ্চাগুলো ওরাও এত তালিয়ার, ওরা ওখানে চুপ শুয়ে দেয়। আচ্ছা, এইবারে মা এসে যখন একটু শব্দ করে, ওর মা এসে একটু এটা একটু শব্দ দেয়, ওদের বুঝতে আর মা এসে তখন ওরা এই বিড়ালের মতো মেয়া মেয়া করে ডাকতে আরম্ভ করে। দুধ খাবে তো ওরা দুধ খায়, তখন দুধ খায়। আচ্ছা, আর একটা কথা আপনাকে জিজ্ঞেস করি, একটা বাঘ ম্যাক্সিমাম কতদিন বাঁচতে পারে? স্বাভাবিকভাবে যারা বাঘ নিয়ে গবেষণা এর আগে করেছে তারা তো বলছে একটা বাঘ মিনিমাম 20 বছর বাঁচে। 20 বছর? 20 বছর, বেশি হলে 1-2 বছর বাঁচতে পারে। আবার দেখা যাচ্ছে তার নিচেও 18, আচ্ছা, 17-18 বছরও সে মারা যায়। মানে ম্যাক্সিমাম 20 বছর জঙ্গলের যে পরিবেশের উপর ওটা নির্ভর করে। মানে ম্যাক্সিমাম ধরা যেতে পারে যে 20-22 বছর। হ্যাঁ, 20 বছর বাঁচতে পারে। আচ্ছা, আচ্ছা, আপনাকে আরেকটা কথা জিজ্ঞেস করি, আমরা বিভিন্ন জায়গায় ডিসকভারিতে চ্যানেলে আমরা যে দেখি মানে সিংহরা একটা গ্রুপ হয়ে থাকে, বাঘও কি সেরকম, মানে ওরা কি একটা গ্রুপ হয়ে থাকে না একা একা থাকে? বাঘেরা গ্রুপ হয়ে থাকে না, তখন ওরা একা একা চলতে ভালোবাসে। মানে সে খাওয়ার অসুবিধা, একা একা চললে এদের খাবার সুবিধা। আচ্ছা, ভাগ দিতে হয় না। আচ্ছা, আর একসঙ্গে থাকলে তো সবার ভাগ দিতে হয়। ওরা কখন একমাত্র প্রজননের সময় ছাড়া একসাথে হয়। আচ্ছা, যখন প্রজননের সময় আসে তখন ওরা ডাকে, পুরুষ বাঘটাও ডাকে, মেয়ে বাঘটাও ডাকে। ডাকলে ওই ডাক শুনে ওরা কাছাকাছি আসে, তখনই ওরা আর কি দুটো বাঘ একসঙ্গে হয়। এছাড়া নরমালি ওরা একারাই থাকতে পছন্দ করে। কিন্তু দেখা যাচ্ছে যে জঙ্গলে বাঘের পরিমাণ বেশি, একটা ব্লকে ওরা থাকে তো ভাগ হয়ে, একটা ব্লকে 5টা বাঘ। আচ্ছা, তখন তো বাধ্যতামূলক ওরা একসাথে চলে। সেইটাই, কিন্তু একসাথে চললে সমস্যা আছে, কামড়াগাড়ি মারামারি ওরা করে। ওই খাওয়ার জন্য মারামারি, একটা খাদ্য যদি ধুতে ফেলে শিকার হরিণ কি শুয়োর, ওটা খাওয়ার সময় গন্ডগোল, কান্নাকামি করে নিজেরা মরে যেতে পারে। সেটাই, কিন্তু সিংহের মতো ওরা একসাথে চলার গ্রুপ করে ওরা থাকে না সচরাচর, সবসময় একা একা চলতে পছন্দ করে। বাঘের সম্বন্ধে আমাকে আরো এরকম একটা কিছু তথ্য দেন যেটা সচরাচর মানুষ জানে না। এবার দেখা যাচ্ছে কোন একটা বাঘ মারা গেল, আচ্ছা, কি কোনো চোরা শিকারী একটা বাঘ মেরে বনে রেখে এসলো। আচ্ছা, তখন কি অন্যান্য বাঘেরা অত যদি দেখতে পায় ওরা কিন্তু ওটাকে খেয়ে নেয়। হ্যাঁ, কেন? ও একটা বাঘ যখন মারা হয়ে গেল তখন ওটা তো মাংস। ও,
আচ্ছা যাতে ওদের আধা মাংসাশী প্রাণী, ওরা মাংস ভেবে খেয়ে নেবে, ওটাকে পরিষ্কার করে দেবে। আচ্ছা, এটা আমার চোখে দেখা, আমি তো বনে যেভাবে ঘুরেছি আমি দেখেছি, না দেখে তো কোনো কথা বিষয় বলা যায় না। আমি দেখেছি বাঘে, একটা বাঘ, মারা বাঘ 4-5টা বাঘে একসঙ্গে খাচ্ছে, কামড়াকামড়ি করতে যা খাচ্ছে। আচ্ছা, তাহলে বাঘে বাঘ খায়। হ্যাঁ সেটাই, যখন দেখা গেছে নিজের দেখা চোখে, যায় নিজের চোখে, এতে আর বিশ্বাস কি হতে পারে? না এর থেকে তো আর বড় বিশ্বাসী কিছু হতে পারে না। বাঘে বাঘ খায়। বলো, আর একটা কথা বলি, বাঘ কিন্তু গাছে উঠে, গাছে উঠতে পারে। হ্যাঁ বাঘ গাছ উঠতে পারে। তাহলে বাঘ গাছ উঠতে পারে, তার প্রমাণ কি? ওরা যেহেতু হেলা গাছগুলো তো স্বাভাবিকভাবে উঠতে পারি, ওরা হেলা গাছে উঠে শুয়ে থাকে অনেক সময়। আর এমনি ওরা মানে খাড়াই গাছ যেগুলো সোজা গাছ, সে গাছে ওরা উঠতে পারে, সে গাছে উঠতে পারে। আমার একটা অভিজ্ঞতা আছে যে আমাদের এখান থেকে কিছু কাঠ পাচারে, চোরাই কাঠ পাচার মানে কাঠ কেটে সংসার চালাতো আগে যারা। আচ্ছা, এখান থেকে আমাদের আদিবাসী পাড়া কালী সর্দার বলে একটা মানুষ আর তার সঙ্গ সাথীরা বনে যেয়ে মাচান করে সেখানে টং বেঁধে সেখানে তারা রাত্রি কাটে। আচ্ছা, নৌকোটুকু কিছু নিয়ে যেত না, ওরা ওই সাঁতরে মানে কাঠের ভেলা করে সাঁতরে বনে চলে যেত। আচ্ছা, নৌকো নেই না, খালি। আচ্ছা, এবার ওখানে দিয়ে কাটতো এবং ওই রবর থাকতো গাছের উপরে টং গাছের উপর টং বেঁধে, অনেকটা উপর। এবার দেখা গেল একদিন বাঘ ওই টঙে উঠে ওদেরকে নামিয়ে খেয়ে দিল। কজনকে খেয়েছে? দুজনকে খেয়ে। দুজনকে খেয়েছে। মাথাটা পড়ে আছে নিচে, লোক নেই, মাথা দুটো আছে। আচ্ছা, এবারে গ্রামের লোক সবাই বললো তো বনে গেল, তারা ফেরে না, কারণ হাঁস করতে যায়। তো দেখি বনে ওরা যেখানে কাঠ কাটে সে তো সবাই জানা থাকে, কোথায় গেলে কোন কাঠ পাওয়া যাবে, সেই খুঁজে খুঁজে দেখা গেল সেই টঙের নিচে মাথা দুটো পড়ে আছে, লোক তাদের আসো খেয়ে। তার মানে বোঝা গেল যে বাঘ গাছ উঠতে পারে, গাছে উঠতে পারে, গাছে উঠে টঙে উঠে ওদেরকে খেয়েছে। অনেক সময় বিপদে পড়ে গাছে ওঠে, আর অনেক সময় শিকারের তাগিদেও গাছে ওঠে। যেহেতু আমাদের ওই সাতদিলে আমলা মেথিতে বিদ্যায় ওখানে একবার বাঘ লোকালে ঢুকেছিল তাড়া করে সবাই, আর বাঘ কিন্তু তাল গাছের মাথায় উঠছিল। আচ্ছা, তাল গাছের মাথায় উঠে এই ঝুলে আসবা, মানে ভয় থেকে লোকে তাড়া করেছে মারবে বলে বাঘ বলে তোমার নিয়েছে, আমি আমার তো মেরে ফেলে আমি তাল গাছ উঠি, তাল গাছ উঠে ঝুলে আসবা। এইবারে তার চারিধারে জাল দিয়ে ঘেরাও করে লোকজন সব সরিয়ে দেয়, বাঘ না বিড়াল যেভাবে নামে ওইভাবে নিচে নেবে। তাহলে ওরা শিকারের তাগি দিয়ে গাছে ওঠে, আর থেকে আর কি আর ভয়ে বাঁচার থেকে দিয়ে গাছে ওঠে। আর এমনি সাঁতার তো বাঘ, সুন্দরবনের বাঘ তো সাঁতার তো পারে। সাঁতারের ক্ষেত্রে একটা অভিজ্ঞতা যেটার কথা বলি, বাঘ কিন্তু ওপর থেকে একটা লক্ষ্য করে, নিশানা করে যে আমি ওই নিশানে যে আমি উঠব। আচ্ছা, এবং ওখান থেকে নামবে কিন্তু সেখানেই যেই ওঠে, ও নিশানা যদি ফেল হয়ে যায় অনেকটা দূরে অন্য কোথাও চলে যায়, ও কিন্তু আবার ফিরে যায় যে আমার নিশানা ভুল হয়ে গেছে, আমি যে জায়গায় যে সোজা আমি লক্ষ্য করি দৃষ্টিশক্তি, আমি সেখানেই যাব, আমি অন্য জায়গায় যাব। এইভাবে করে ওরা মানে নদী সাঁতরে এপার থেকে ওপারে, এক জঙ্গল থেকে আর এক জঙ্গল চলাফেরা করে, যাতায়াত করে। আচ্ছা, তো আপনি বাঘ সম্বন্ধে কি আর কিছু বলতে চান? বাঘ তো মানুষ খাওয়ার কথা না, না তাহলে বাঘ কি খায়? বনে তো বাঘ শুধু লোকালয়ে যেটুকু সুন্দরবন আছে আমাদের, কতটুকু আছে আমাদের লোকালয়ে? বেশি তো নেই না। তাহলে আর সব এই যে 52টা দ্বীপ, বাঘ 52টা দ্বীপে বাঘ বাস করছে, তাহলে তারা খায় কি? সেটাই, তারা বেশি অংশ সময় শুকর খায়, শুকরটা ধরা সুবিধা। হরিণটা অত সহজে বাঘ ধরতে পারে না, খুব বিপাকে পড়ে হরিণ ধরা পড়ে, কিন্তু তার আগে হরিণ অত সহজে বাঘ ধরতে পারে না, হরিণটা বাঘের চেয়ে লাফায় বেশি। আচ্ছা, আর খুব সতর্ক জীব হরিণটা। আর শুকরটা কি, শুকর কিন্তু সতর্ক থাকে। শুকরটা ওরা যেহেতু শ্বাসমূল, গাছের যে উদ্ভিদের ম্যানগ্রোভ উদ্ভিদের যে শ্বাসমূল, ওরা মাটি খুঁড়ে খুঁড়ে শ্বাসমূল খায়। মাটি খুঁড়ে মাথা, মুখ, চোখ সব তো মাটির তলা ঢুকিয়ে দিতে, ওরা ঢুকিয়ে দেয়, বাঘ কিন্তু বসে থাকে, যেই ঢুকিয়ে দেয় সেই ধরার সুবিধা, সেই লাভ পড়ে ঘাড়ে। শুকরটা ধরা খুব সোজা, যত বড় শুকর হোক। শুকর কিন্তু বড় শুকর কিন্তু খুব হিংস্র, শুকর কিন্তু বাঘ ধরতে পারে না সহজেই, শুকরে কিন্তু বাঘ মেরে দেয়। তাই? হ্যাঁ, শুকর যদি কোনো দাঁতাল শুকরের সামনে বাঘ পড়ে, হ্যাঁ খুব মুশকিল, শুকরে কিন্তু বাঘ মেরে দেয়।
মেরে দিতে পারে? হ্যাঁ, ওই দাঁত দিয়ে বাঘ একদম মেরে দেবে। তার জন্য ওরা কখন বিপদে পড়ে, ওই মাটির তলায় মাথা ঢুকিয়ে দিলেই সেই সময় বিপদে পড়ে। আচ্ছা, সেদিন বাঘে বেশি অংশ শুকরটাই ওরা পছন্দ করে। মানে বেশিরভাগটা হরিণের থেকেও শুকরটাকে শুকরটা বেশি পছন্দ করে এবং বেশি পায়ও। হ্যাঁ, হরিণ শুকরটা খাওয়াও সুবিধা, হাড় গরু নরম, আচ্ছা, মাংসটা বেশি, এটা একটু পছন্দ করে। মানুষ পছন্দ করে না, কিন্তু কখন পছন্দ করে, মানুষ তো তার মুখের দ্বারা যাচ্ছে এলাকায় এসে কি সবসময় বাঘে মানুষ হচ্ছে না, কখনোই না। তার এলাকায় আমাদের তো ছাগল গরু আমাদের সুন্দরবনে 3000 নৌকো ডেলি সুন্দরবনে যায়, 3000 নৌকো গোটা কাকদ্বীপটা আরম্ভ করে আমাদের এই 0 পয়েন্ট পর্যন্ত 3000 নৌকো প্রত্যেকদিন জঙ্গলে যায় এবং আসে। 500 রেস্টি আর 2,500 আনরেস্টি। তাহলে এই 3000 নৌকো প্রত্যেকদিন যাতায়াত করে, সবাই যায়, সরকার জানে, আমরা জানি, সবাই যায়। তাহলে এই 3000 নৌকো 4 থেকে লোক থাকে, কত 3 থেকে 12,000 লোক। 12,000 লোক। তাহলে এইটুকু এলাকা আমাদের 52টা দ্বীপ, তার মধ্যে তো বাংলাদেশে আছে হাফ। তাহলে আমাদের কত হয়, 21-22টা আছে, ওদের একটু বেশি। তা আবার কোর এরিয়া 3000 বর্গ কিলোমিটার কোর এরিয়া। তাহলে মাছরাঙা মারার এরিয়া 2,500 থেকে 3,000 বর্গ কিলোমিটার। তাহলে এই 2,500 থেকে 3,000 বর্গ কিলোমিটার এরিয়ায় যদি এই 12,000 লোক ঢোকে, তাহলে বাঘটা কোথায় যায়? সেইটাই। সে তো যে কোনো মুহূর্তে গার উপর দিয়ে উঠলে সে আসর মারার চেষ্টা করবে। সে তো করবে। এতে বাঘের কোনো দোষ না, সেইটাই। বাঘের কি দোষ? আসলে মূল কথা হচ্ছে এইটাই। এই সম্প্রতি যে পীরখালি যে বাঘটা অত্যাচার করছে, মানুষ ধরছে, পীরখালি, দক্ষিণ 24 পরগনা পীরখালি, ও বাঘটা ম্যানেজার হয়ে গেছে। আচ্ছা, ম্যানেজার বুড়ো হয়ে অনেকদিন বাঘ। ও মানুষ বনে দিয়ে উঠে, ও যদি দেখতে পেয়েছে লোকেই ছুটে আসে, ছুটে এসে একটা নিয়ে ছুটে। আচ্ছা, তার মানে ওর ওই ছাড়া কোনো পথ নেই, ও তো শিকার ধরতে পারে না। কোনো জীবজন্তু, শুয়োর, হরিণ এসব ধরে খাওয়ার ক্ষমতা নেই। ওই সহজলভ্য যে মানুষ যখনই উঠছে ছুটে এসে ধরে নিচ্ছে। কিন্তু সাহস করে। আর একটা ঘটনা কি, ধরুন আমরা 3 জনে বনে কাঁকড়া মারতে গেছি, এবারে বাঘটা ছুটে আসছে, তখন মানে মানুষ কি করে, এই দাঁড়া, যদি সাহস থেকে দাঁড়ায়, এই দাস কোথায় বলি দাঁড়ায়, ওখানে তোমার ধরতে পারবে, কোনো কালে মানুষ ধরতে পারবে। তাই যতই মিনিটের বাঘ মানুষ ছুটে পালাবাজ না কিছু ছুটে, একটা দিয়েই ধরে, আর দুটো তার আমি হয়, তারা বলে গেছে তো একটা দেখ, আমরা টানে বাস। সেইটাই। সেদিন বলে না, বনে যেতে গেলে আপনজনের সাথে যেতে, নিজের লোকের সাথে যেদিন আমাকে ধরলে আবার আমি মরিয়ে যাই, কিন্তু সেদিন ছাড়িয়ে। তারপরে এই ছাড়িয়ে যদি না আনে, ওরা খেয়ে খেয়ে ওদের লোভ পায়, দাঁতের লালস হয়ে যায়, যার ফলে মানুষ দেখলেই ছুটে আসে। আমি তো মানুষ দেখলেই ধরে। সহজে যাই, যাস কোথায় বলে 2-1 বাড়ি দাঁড়াবো, তাহলে কিন্তু ওরা কোনো আসবে, শিক্ষা হয়ে যাবে। এবার আমি মানুষ ধরতে গেলে তো আমাকে মারবে, কিন্তু সেটা করে না। বেশিরভাগ মানুষই ভয়তে ছোটে। হ্যাঁ। তো যাই হোক বন্ধুরা, আপনারা শুনলেন, আমরা অনেকক্ষণ ধরে এই কাকুর সঙ্গে কথা বললাম। সুন্দরবনের বাঘ সম্বন্ধে উনি অনেক কিছুই বললেন। তো অনেক কিছু ইনফরমেশন ওনার কাছ থেকে আমরা পেলাম এবং বাঘ সম্বন্ধে আমাদের ধারণা আরও খানিকটা বাড়লো। বাঘ কিরকম শিকারী, বাঘের মাংস খায়, বাঘ গাছে উঠতে পারে, এছাড়াও যে বাচ্চা মানে ছোট যে বাচ্চা বাঘগুলো তাদেরকে বাঁচানোর জন্য বাঘের হাত থেকে তাদেরকে বাঁচানোর জন্য লোকালিটির দিকে চলে আসে। তো এই ধরনের আমরা অনেক ধরনের ইনফরমেশন কাকুর কাছ থেকে পেলাম। কাকুকে অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটাকে আমরা আর বেশি বড় করতে চাচ্ছি না, ভিডিওটা আমরা এখানেই শেষ করতে চলেছি। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।